সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। বর্তমান পরিস্থিতিতে আমরা জানি যে আমাদের কি করতে হবে আর কি করতে হবে না, আমরা সবাই মোটামুটি সচেতন এই বিষয়টা নিয়ে। তো আমাদের পড়াশোনার কার্যক্রমগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে, আমাদের কিন্তু বসে থাকলে বা সময় নষ্ট করার মতো সময় কিন্তু আমাদের হাতে আর নেই, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, পড়াশোনা একটু করতে হবে, পাশাপাশি আমাদের যে বিনোদনমূলক কার্যকলাপ সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। পরিবারের সাথে বেশি বেশি আমরা সময় কাটাবো, যাতে আমরা বোরিং ফিল না করি, বা আমাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টা যেন আমরা খেয়াল রাখি, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। তো আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর ক্যাশ অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাংক, অর্থাৎ হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাংক, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছে আমি মাহমুদা সুলতানা, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি বাংলা কলেজ, ঢাকা। তো যেটা বলছিলাম যে আজকে আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের অ্যাকাউন্টিং ফর ক্যাশ অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাংক এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিষয়গুলো হচ্ছে ক্যাশ, অর্থাৎ নগদ বলতে আমরা কি বুঝবো, নেচার অ্যান্ড কম্পোনেন্টস অফ ক্যাশ, চেক, কিটিং অ্যান্ড ল্যাপিং, পিটি ক্যাশ বুক, ব্যাংক স্টেটমেন্ট, bank reconciliation statement, causes of disagreement between the balance of cash and passbook, methods of preparing bank reconciliation statement, এই বিষয়গুলো আমরা করব। এই চ্যাপ্টারে কিন্তু তোমাদের ম্যাথমেটিক্যাল বিষয় আসবে। তো থিওরিটিক্যাল বিষয়গুলো যদি আমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝি বা বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই ম্যাথমেটিক্যাল বিষয়গুলো সলিউশন করতে পারবো। তো প্রথমে যেটা বলবো যে আমরা জানি যে ব্যবসায় প্রতিষ্ঠানে যত প্রকার সম্পদ রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে ক্যাশ, তাই না? নগদ সম্পদ, নগদ হাতে নগদ বা ব্যবসায় যে নগদ সম্পত্তিটা যদি না থাকে, তাহলে কিন্তু আমার আসবাবপত্র, তোমার ফার্নিচার, এগুলো দিয়ে বা যে অফিস সরঞ্জাম যেগুলোই থাকুক না কেন, কোনো কাজেই হবে না। তোমার কিন্তু অবশ্যই নগদ সম্পদটা লাগবে। অন্যভাবে বলতে পারি কি যে প্রতিষ্ঠানের যে প্রতিনিয়ত যে খরচগুলো হয় সেগুলো মেটানোর জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি আমাদের নগদ সম্পদ বা নগদের মাধ্যম। নগদের অন্তর্ভুক্ত উপাদানগুলো কেমন, যে ধাতব মুদ্রা আছে, কাগজি নোট আছে, ব্যাংকে জমাকৃত টাকা আছে। তো অনেক সময় দেখা যায় কি যে আমরা আমাদের যে ব্যবসার প্রতিষ্ঠানটা আমরা কি করি, যে আমরা আমাদের ব্যবসার প্রতিষ্ঠানটা দীর্ঘদিন চলবে এবং সুনামের সাথে চলবে, এটাই তো আমরা বিশ্বাস করি, তাই না? তো এবং আমরা কখনোই চিন্তা করি না যে আজকে যে ব্যবসায় প্রতিষ্ঠানটা আমরা শুরু করলাম সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানটা আমার 2 দিন পরে শেষ হয়ে যাবে, যেটা আমরা জানি যে গোয়িং কনসার্ন যে নীতিমালাটা রয়েছে সেটা অনুসারে যে আমরা চিন্তা করি যে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানটা অনেক দিন দীর্ঘদিন চলবে, এবং এই চলবে কীভাবে, সুনামের সাথে আমাদের যে মূল লক্ষ্য আছে সেটা অর্জন করবে এবং সফলতার সাথে এগিয়ে যাবে। তো এগিয়ে যাওয়ার জন্য কি হয় যে অনেকগুলো ক্যাশ আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে থাকে। তো এই ক্যাশটা তো যে আমার ব্যবসায়ীটা যেহেতু দীর্ঘদিনের, আমরা কি করি, আমরা এই ক্যাশটা সেফটির জন্য, সিকিউরিটির জন্য আমরা কিন্তু ব্যাংকে রাখি। তো ব্যাংকে যখন আমরা টাকাটা রাখবো তখন কি হয় যে আমি যখন টাকা ব্যাংকে রাখছি তখন কিন্তু আমার একটা হিসাব থাকে, তাই না? আমাদের প্রতিষ্ঠানের একটা লেজার বুক বা যে কোনোভাবেই হোক একটু কোনো কাগজে হলেও আমরা কিন্তু লিখে রাখি যে আমরা কি পরিমাণ টাকা ব্যাংকে রাখছি, আবার কি পরিমাণ টাকা ব্যাংক থেকে উত্তোলন করছি, বা আমার ব্যালেন্স কীরকম, তাই না? এটা আমরা জানি। তো ঠিক ব্যাংকও কিন্তু এই হিসাবটা করে থাকে যে কী পরিমাণ আমার যে অ্যাকাউন্টটা থাকবে যে নামে, সেটা প্রতিষ্ঠানের নামে বা যেই নামেই থাকুক কেন, সোয়াট, যে তার কী পরিমাণ প্লাস হচ্ছে বা যোগ হচ্ছে, আবার কী পরিমাণ উঠানো হচ্ছে, টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো শেষে আবার কী পরিমাণ ব্যালেন্স থাকছে, এই বিষয়গুলো কিন্তু ব্যাংক, অনেক সময় দেখা যায় যে আমাদের যে হিসাবটা, যে ব্যালেন্স, সেটার সাথে কিন্তু ব্যাংকের হিসাবটা মিলে না। তো এই যে না মেলার কারণটা কি সেটা আমরা আজকে দেখব, এবং হচ্ছে এই না মেলার কারণগুলো অনুসন্ধান করে কিভাবে মেলানো যায়, বা যে ব্যাংক সমন্বয় বিবরণী করা হয় সেটা আমরা কিন্তু আজকে জানবো। তো শুরুতেই আসবো যে ক্যাশ বলতে কি বোঝায়। Cash is legal tender currency or coins that can be used to exchange goods, debt or services. Sometimes it also includes the
value of assets that can be easily converted into cash immediately as reported by a company. On the other hand, we can say in economics, cash is money in the physical form of currency such as banknotes and coins. In bookkeeping and finance, cash is current asset comprising currency or currency equivalents that can be accessed immediately or near immediately as in the case of money market accounts, তাই না? তো অর্থাৎ কি আর্থিক বিবরণীর একটি গুরুত্বপূর্ণ উপাদান কি আমি বলেছি যে ক্যাশ। অধিকাংশ ব্যবসায়িক লেনদেনের সাথে নগদ জড়িত থাকে। সম্পদসমূহের পারস্পরিক বিনিময় সবচেয়ে তরল এবং আদর্শ মাধ্যম হচ্ছে কি আমাদের নগদ সম্পদ। তরল সম্পদ বলতে ওই সমস্ত সম্পদকে বোঝায় যেগুলোকে দ্রুত নগদ রূপান্তরিত করা যায় বা যখনই প্রয়োজন হবে তখন তা কিন্তু ব্যবহার করা যাবে। এমনকি ওই সব লেনদেন সরাসরি নগদের সাথে জড়িত নয়, সেগুলোকে পরিমাপকরণ এবং হিসাব রক্ষণ কাজে নগদ টাকাকে কিন্তু মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যে হাতের নগদ বা বিভিন্ন দেশীয় কারেন্সি নয় বা ধাতব মুদ্রা নয়, কিন্তু স্বল্পমেয়াদী বা অতি স্বল্পমেয়াদী বিনিয়োগ যা দ্রুত সময়ের মধ্যে নগদ টাকায় রূপান্তর করা যায়, সে ধরনের বিনিয়োগকেও কিন্তু ক্যাশ ইকুইভ্যালেন্ট সাধারণত বলা হয়ে থাকে। তো আমরা বুঝতে পারলাম যে ক্যাশটা কি। এরপরে চলে আসে যে নেচার অফ ক্যাশ, অর্থাৎ হচ্ছে নগদের যে প্রকৃতিটা আসলে কি। এখানে বলা হয়েছে ইজি টু এক্সচেঞ্জ, অর্থাৎ কি নগদের সহজে বিনিময় করা যায়, বিনিময়যোগ্য। অ্যাকসেপ্টেবল টু অল, সকলের কাছে গ্রহণযোগ্য। ইজি টু ক্যারি, সহজে হস্তান্তর করা যায় বা বহন করা যায়। এরপরে হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ forced obedience to the carrier is acceptable. International recognition as a medium of exchange, অর্থাৎ চাহিদা মাত্র এর বাহককে কিন্তু প্রদানে বাধ্য থাকার নীতি কিন্তু প্রযোজ্য হয়ে থাকে। তারপরে রয়েছে কি ইন্টারন্যাশনাল রিকগনিশন অ্যাজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, অর্থাৎ বিনিময়ের মাধ্যম হিসেবে কি হতে হবে, অবশ্যই আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে। যেমন আমাদের দেশে কি টাকা হয়ে থাকে ইন্ডিয়ার রুপি বা ইউএস ডলার যেগুলো বা ইউকেতে পাউন্ড, এগুলো যে বিনিময়ের মাধ্যম হিসেবে কিন্তু এটি সারা বিশ্বব্যাপী কিন্তু স্বীকৃত হতে হবে, আন্তর্জাতিকভাবে অবশ্যই কী হতে হবে, স্বীকৃত হতে হবে। এরপর রয়েছে কি মেজার্স অ্যাসেট প্রাইস, অর্থাৎ হচ্ছে নগদ সম্পদের মূল্য পরিমাপক। এরপরে অলদো ক্যাশ ইজ নট প্রোডাক্টিভিটি ক্যান বি ইনক্রিজড থ্রো এট বিজনেস ইউজ, অর্থাৎ নগদ অনুৎপাদনশীল হলেও ব্যবসায়িক কাজে ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়। কিভাবে? আমি যদি মনে করো যে আমার ব্যবসায় প্রতিষ্ঠানে 10 লক্ষ টাকা আছে, সেটা যদি আমি আমার যে ক্যাশ বাক্স রয়েছে সেখানে যদি আমরা রেখে দিই, তাহলে কি ওই 10 লক্ষ টাকা থেকে ইনক্রিজ হবে না। কিন্তু ওই টাকাটাকে যদি কি করি আমরা কোথাও ইনভেস্ট করি অথবা হচ্ছে আমি কোনো প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্টটা বাজারজাতকরণ করি তাহলে বা সেলস করি, সেক্ষেত্রে কিন্তু আমার প্রফিটের মাধ্যমে সেটা ইনক্রিজ হওয়ার সম্ভাবনা আছে। আবার এটা ডিক্রিজ হওয়ার যদি লস হয়ে যায় তাহলে কিন্তু ডিক্রিজও হতে পারে। তো সেক্ষেত্রে কি বলা যায় যে নগদটা হচ্ছে সাধারণ দৃষ্টিতে হচ্ছে কি নন প্রোডাক্টিভিটি বা অনুৎপাদনশীল মনে হলেও আসলে কিন্তু উৎপাদনশীলতা কি এই নগদ ব্যবহারের মাধ্যমে সম্ভব হয়ে থাকে। এরপর আমরা চলে যাই কম্পোনেন্টস অফ ক্যাশ, অর্থাৎ ক্যাশগুলোর কী ধরনের উপাদান রয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেটালিক কয়েন, পেপার নোটস, ব্যাংক ডিপোজিটস, সেন্ডিং ভায়া পোস্ট অফিস, ফরেন কারেন্সি। তো এর মধ্যেই রয়েছে কি মেটালিক কয়েন বা ধাতব মুদ্রা, যেমন আমাদের দেশে 1 টাকা 2 টাকা 5 টাকা, এগুলো হচ্ছে আমাদেরকে ধাতব মুদ্রা আমরা দেখে থাকি। এরপরে রয়েছে বা এর পূর্বে যখন হচ্ছে স্বর্ণমুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করতো, যে এগুলো হচ্ছে কি ক্যাশ হিসেবে কাউন্ট করা হতো। এরপর রয়েছে পেপার নোটস, যেমন আমাদের দেশে 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা 20 টাকা 50 টাকা, এগুলো হচ্ছে কি আমাদের কাগজি নোট বা পেপার নোট। এরপর রয়েছে ব্যাংক ডিপোজিটস বা ব্যাংকে জমাকৃত টাকা, আমরা যে টাকাটা হচ্ছে কি ব্যাংকে রাখবো এবং চাহিদা মাত্র কি করতে পারবো, আমরা তুলতে পারবো, যখন তখন আমরা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবো। এটাকেও কিন্তু আমরা ক্যাশের উপাদান হিসেবে ধরে থাকি। এরপর রয়েছে কি সেন্ডিং ভায়া পোস্ট অফিস, অর্থাৎ হচ্ছে
ডাকযোগে প্রেরিত অর্থ অর্থাৎ হচ্ছে মনে করো যে তুমি এক বিজনেস থেকে আরেক অর্থাৎ একটা বিজনেসের তুমি করো, সেটা হচ্ছে বিভিন্নগুলো শাখা রয়েছে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি লার্জ ফার্মার, সেটার হেড অফিস রয়েছে এবং অনেকগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই লার্জ ফার্মার কী রয়েছে, ব্রাঞ্চ রয়েছে। তো দেখা যায় যে আমার হেড অফিস থেকে বিভিন্ন ব্রাঞ্চে কিন্তু টাকা পাঠানো যায়, সেটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো যায়, এটাকেও আমরা ক্যাশ হিসেবে কাউন্ট করবো। এরপর রয়েছে কি ফরেন কারেন্সি বা বৈদেশিক মুদ্রা, এটাকেও আমরা কী করবো নগদ বা নগদ সমতুল্যের উপাদান হিসেবে কী করব চিন্তা ভাবনা করব। আর এই যে নগদগুলো, এই নগদগুলো কিভাবে আসে, কোনো পণ্য বা সেবা প্রদানের মাধ্যমে কিন্তু আমরা ক্যাশটা অর্জন করতে পারি, তাই না? তো এই ক্যাশটা কিন্তু কী করতে হবে, অবশ্যই নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন হতে পারে। আবার হচ্ছে কি ক্যাশটা যখন আমরা কী করব নগদ প্রদানও হয়ে থাকে, এর মাধ্যমে কিন্তু আমরা নগদটা কী করি ব্যবহার করতে পারি। এরপরে চলে যাচ্ছে আমাদের নেক্সট স্লাইড, যে চেক কিটিং অ্যান্ড ল্যাপিং। তো আমরা দেখতে পাচ্ছি কি চেক কিটিং অ্যান্ড ল্যাপিং বলতে কী বোঝায় সেটা আমরা দেখব। এখানে আগে সংজ্ঞাটা একটু দেখি, চেক কিটিং বলতে কী বোঝাচ্ছে। চেক কিটিং or check kiting is a form of check fraud involving taking advantage of the float to make use of non-existent fund in a checking or other bank account. In this way, instead of being used as a negotiable instruments, checks are misused as a form of unauthorized credit. অর্থাৎ কি, যখন মাসের শেষে আত্মসাৎকৃত নগদ ঘাটতি পূরণ করার লক্ষ্যে চেকের মাধ্যমে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের তহবিল স্থানান্তর করা হয় এবং নতুন সময় বা পরবর্তী যে মাসে শুরু না হওয়া পর্যন্ত ইস্যুকৃত চেকটির জন্য এন্ট্রি স্থগিত রাখা হয়, তখন তাকে চেক কাইটিং বা কিটিং বলা হয়। চেক গ্রহণ করার ফলে জমাকারী ব্যাংক হিসেবে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যায়, কিন্তু যেহেতু ইস্যুকৃত চেকটির জন্য কোনো এন্ট্রি প্রদান করা হয় নাই, তাহলে যে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ইস্যুকারী ব্যাংকে নগদ জমার পরিমাণ অপরিবর্তিত থাকে, অর্থাৎ যদিও এটি হ্রাস পাওয়া উচিত ছিল, এভাবে যে সাময়িক নগদ ঘাটতি গোপন করা কে বলা হবে কি চেক কিটিং বা চেক কাইটিং। এরপর রয়েছে কি ল্যাপিং। ল্যাপিং ইজ দ্য ইলিগ্যাল practice of allocating one customer's payment to another customer's account. The fraudster does this to make the book balance, usually to hide a theft or shortfall. অর্থাৎ যখন কোনো দেনাদারের নিকট থেকে ডাকযোগে টাকা পাওয়া যায়, তখন তা ক্যাশিয়ার বা নগদ পরিচালনাকারী কর্মচারী আত্মসাৎ করে পরবর্তীতে অপর কোনো দেনাদার থেকে প্রাপ্ত টাকা দ্বারা পূর্বের দেনাদার হিসাবকে ক্রেডিট করে থাকে। এভাবে সাময়িকভাবে কোনো কিছু অর্থ ক্যাশিয়ারের নিজের কাছে রেখে দেওয়াই হচ্ছে কি ল্যাপিং। এই প্রক্রিয়া পরবর্তীতে আত্মসাৎ পর্যন্ত চলতে পারে এবং বিলম্বে পোস্টিংয়ের মাধ্যমে কিন্তু তা বৃদ্ধি পেতে পারে। এবারে আমরা আসছি যে পিটি ক্যাশ ফান্ড বা খুচরা নগদ তহবিল বলতে কি বোঝায়। এ পিটি ক্যাশ ফান্ড ইজ এ স্মল অ্যামাউন্ট অফ ক্যাশ kept on hand to pay for minor expenses such as office supplies or other expenses. A petty cash fund will, under periodic reconciliations with transactions also recorded on the financial statements. অর্থাৎ যে আমরা জানি যে সকল ধরনের খরচসমূহ চেকের মাধ্যমে পরিশোধ করলে নগদ প্রদানের উত্তম অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ সম্ভব, কিন্তু চেকের মাধ্যমে কিন্তু ছোট অঙ্কের টাকা পরিশোধ করা, বারবার করা, এগুলো একটু বিরক্তিকর বটে, তাই না? তো আমরা সবাই জানি যে দৈনন্দিন আমাদের প্রতিষ্ঠানের পরিচালনার কার্যক্রম পরিচালনার জন্য অনেক ছোটোখাটো ধরনের খরচ হয়ে থাকে, যেমন কাগজ ক্রয়, পেন্সিল ক্রয়, রাবার, ডাক টিকিট, আলপিন, যাতায়াত খরচ, স্টেপলার, এই প্রভৃতি বিভিন্ন ধরনের ছোটোখাটো মানে কি হয় খরচ হয়ে থাকে। এজন্য কি করতে হয়, প্রতিষ্ঠানকে প্রতিদিন টাকা পরিশোধ করতে হয়। এছাড়া এই সমস্ত ছোটোখাটো খরচের জন্য বারবার চেক লিখতে গেলে প্রচুর সময়েরও প্রয়োজন হয়। মনে করো যে কোথাও যাতায়াত ভাড়া দিচ্ছ, তোমার 100 টাকা ভাড়া হচ্ছে, সেখানে তুমি চেক লেখা একটা অবান্তর বিষয়। তো
এই যে খরচগুলো এগুলো কি করতে হয়, চেকের মাধ্যমে পরিশোধ না করে কি করা হয়, সরাসরি পরিশোধ করা হয়। আর এই ধরনের খরচের যে হিসাবটা রাখা হয় যে তহবিলের মাধ্যমে, যে বইয়ের মাধ্যমে, সেটাকে বলা হয় পিটি ক্যাশ বুক। আর এই যে ফান্ডটা যেখান থেকে এই খরচটা করা হয় তাকে বলা হবে পিটি ক্যাশ ফান্ড। খুচরা নগদ তহবিল হচ্ছে তাহলে কি, যে চেক ইস্যুর একটি বিকল্প পদ্ধতি। এই তহবিল থেকে ছোট ছোট খরচগুলো নগদে পরিশোধ করা হয়। ছোট যে খুচরা বা ছোট নগদ তহবিল পরিচালনা ব্যবস্থাপককে কি বলা হয়, অগ্রপ্রদত্ত ব্যবস্থা বা ইন্টারেস্ট সিস্টেমও বলা হয়ে থাকে। এই যে পিটি ক্যাশ ফান্ড যে গঠন করা, বিভিন্ন অপারেট করা, পরিচালনা করার জন্য কয়েকটি স্টেপস রয়েছে। আমরা বলতে পারি যে এস্টাবলিশিং দ্য ফার্স্ট ফান্ড, মেকিং পেমেন্ট ফ্রম দ্য ফান্ড, দেন হচ্ছে রিপ্লেসিং দ্য ফান্ড। অর্থাৎ কি, প্রথমে হচ্ছে এই যে খুচরা নগদ তহবিল পরিচালনার যে ধাপগুলো রয়েছে, তো শুরুতেই কি বলতে পারি যে তহবিল স্থাপন করা। যে খুচরা নগদ তহবিল স্থাপনের প্রয়োজনীয় আবার দুটি ধাপ রয়েছে। একজন খুচরা নগদ তহবিল বা পিটি ক্যাশ যে ম্যানেজার, সেটাকে বা ক্যাশিয়ার নিয়োগদান করতে হবে, যিনি এই তহবিলের দায়িত্বে নিয়োজিত থাকবেন এবং 3 থেকে 4 সপ্তাহের যে খরচ পরিশোধ করা যায় এমন পরিমাণ অর্থ দিয়ে এই তহবিল স্থাপন করতে হবে। মনে করে যে 1000 টাকার খুচরা নগদ তহবিল সৃষ্টি করতে হবে এবং এর 1000 টাকার একটি চেক পিটি ক্যাশিয়ার বরাবর ইস্যু করতে হবে। তো এর জন্য কিন্তু আবার হচ্ছে আমাদের জার্নাল এন্ট্রিও কিন্তু মেনটেন করতে হবে। এরপর হচ্ছে কি, তহবিল থেকে নগদ অর্থ প্রদান করতে হবে যখন যেটা প্রয়োজন। এই পিটি ক্যাশ ফান্ড থেকে কিন্তু আমাদের কী করতে হয়, নগদ তহবিলটা বা নগদ অর্থটা প্রদান করতে হয়। এবং তার আছে কি, যে নগদ তহবিল পুনরায় পরিশোধ করা বা পুনরায় ফান্ড সরবরাহ করা। অর্থাৎ আমরা তাহলে এই যে খুচরা নগদ যে ফান্ডটা পেলাম বা তহবিল পেলাম, যে এটা গঠনে কী রয়েছে, এটা পরিচালনা কী রয়েছে, 3টি ধাপ রয়েছে। একটি ধাপ হচ্ছে কি, তহবিল স্থাপন করতে হবে, এরপরে হচ্ছে তহবিল থেকে নগদ অর্থ প্রদান করতে হবে এবং পুনরায় কি করতে হবে, এই ফান্ড সংগ্রহ করতে হবে। এই 3টি ধাপ রয়েছে এই পিটি ক্যাশ ফান্ড যে আমরা ম্যানেজমেন্ট করি তার জন্য। এরপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট বলতে কি বোঝায় আমরা দেখি। এই ব্যাংক স্টেটমেন্ট ইজ এ ডকুমেন্ট also known as an account statement that is typically sent by the bank to the account holder every month, summarizing all the transactions of an account during the month. Bank statements contain bank account information such as অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড এ ডিটেলড লিস্ট অফ ডিপোজিটস অ্যান্ড উইথড্রয়ালস। অর্থাৎ হচ্ছে ব্যাংক সম্বন্ধের বিবরণী, যে প্রত্যেক মাসে মাসে কিন্তু আমাদের যে হিসাবটা আছে সেখান থেকে ম্যানেজাররা কী করে, যে একটা লিস্ট পাঠায় অ্যাকাউন্ট নাম্বার সহ, কী পরিমাণ জমা হয়েছে ব্যাংকে এবং যে কী পরিমাণ টাকা উত্তোলন করা হয়েছে ব্যাংক থেকে, এই বিষয়ে কি করা হয়, একটি স্টেটমেন্ট বা বিবরণী দেওয়া হয়, যেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট নামে পরিচিত। প্রতি মাসে আমানতকারী ব্যাংক থেকে একটি বিবরণী গ্রহণ করেন, যে বিবরণীর মধ্যে দিয়ে কী করে, আমানতকারী যে ব্যাংকিং লেনদেন সমূহ এবং ব্যালেন্স লিপিবদ্ধ থাকে, যেটা ব্যাংক বিবরণী নামে কি পরিচিত। আমরা খুব সহজে বুঝতে পারি যে ব্যাংক হতে যে বিবরণীটা প্রদান করা হয় নির্দিষ্ট হিসাবের বিপরীতে বা হিসাবের নামে, যে ডিটেলস সহ, কি ডিটেলস, যে ওই অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে বা কী পরিমাণ উত্তোলন হয়েছে। এছাড়া আরও দুটি বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে, সেটা হচ্ছে কী পরিমাণ ব্যাংক এই অ্যাকাউন্টের জন্য চার্জ ধার্য করেছে বা কী পরিমাণ ইন্টারেস্ট এর সাথে যুক্ত করেছে। এই বিষয়গুলো ডিটেলস থেকে কি যে বিবরণীটা প্রদান করে ব্যাংক, সেটা হচ্ছে কি আমাদের ব্যাংক স্টেটমেন্ট। তো আমরা যেটা শুরুতে বলছিলাম যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, আর একটা জিনিস আছে যে ব্যাংক সমন্বয় বিবরণী, সেটা আমরা পরবর্তীতে আসবো। তাহলে আমরা ব্যাংক স্টেটমেন্ট কি সেটা বুঝতে পারলাম, যে সকল পরিশোধিত চেকসমূহের তারিখের ক্রম অনুসারে কী করা হয়, স্টেটমেন্টে কিন্তু আমাদের ব্যাংকে কিন্তু লিপিবদ্ধ করা হয়ে থাকে এবং চেক পরিশোধ করার পরেও কিন্তু ব্যাংক পরিশোধিত চেকের উপর পরিশোধ কথাটি লিখে থাকে। এই যে এই ধরনের যে পরিশোধ করা হয়েছে চেক বা কী পরিমাণ উত্তোলন করা হয়েছে টাকা বা জমা করা হয়েছে, সেগুলো কিন্তু আমাদের এই ব্যাংক স্টেটমেন্টে বা ব্যাংক বিবরণীতে থাকে।
এরপরে চলে আসি কজেস অফ ডিসএগ্রিমেন্ট বিটুইন দ্য ব্যালেন্স অফ ক্যাশ অ্যান্ড পাসবুক। অর্থাৎ আমরা যেটা জেনেছিলাম যে ক্যাশ বই বা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে যে বইটি আমাদের নগদ তহবিল এর কী পরিমাণ ব্যালেন্স রয়েছে বা কী পরিমাণ আমাদের নগদ এসেছে প্রতিষ্ঠানে বা চলে গিয়েছে প্রতিষ্ঠান থেকে বা ব্যালেন্স কতটুকু আছে যে বইয়ের মাধ্যমে আমরা জানতে পারি, সেটা হচ্ছে আমাদের ক্যাশ বই। আবার ঠিক ব্যাংকের আমাদের নামে যে হিসাবটা রয়েছে ওই হিসাবে কী পরিমাণ টাকা রয়েছে সেটার সম্পর্কে আমরা জানতে পারি কি পাস বইয়ের মাধ্যমে বা ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে। তাহলে কি হয় যে এই যে ব্যাংক এবং পাস বই দুইটা, ক্যাশ বই এবং হচ্ছে পাস বই দুইটা বই, অর্থাৎ আমার অ্যাকাউন্টে যে কি পরিমাণ টাকা জমা দিলাম, কি পরিমাণ উত্তোলন হলো বা কি পরিমাণ ব্যাংক চার্জ করলো বা কি পরিমাণ সুদ দিল, এই বিষয়ে সামগ্রিক বিষয়ের কী কর থাকে, আমার কাছেও একটা হিসাব থাকে, আবার ব্যাংকের কাছেও একটা হিসাব থাকে। আমার কাছে যে হিসাবটা যে বইতে থাকে সেটা হচ্ছে ক্যাশ বই, আর ব্যাংকের কাছে এই বিষয়টা নিয়ে যে বইটা লিপিবদ্ধ থাকে সেটা হচ্ছে কি পাস বই। তো অনেক সময় এই পাস বই এবং ক্যাশ বইয়ের অমিল হয় এবং এই অমিল দূর করার জন্য আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হয়। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বলতে কি বোঝায় যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন ব্যাংকের সাথে লেনদেন করে তখন উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের নগদান বইয়ে ব্যাংকের জন্য একটি হিসাব সংরক্ষণ করে, অপরদিকে ব্যাংক ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে একটি হিসাব সংরক্ষণ করে। কোনো একটি লেনদেনের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের নগদান বইতে যদি ডেবিট করে তবে ব্যাংক ওই লেনদেনের জন্য ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কী করে ক্রেডিট বা ডেবিট করে। তো ক্রেডিট করে ঠিক কীভাবে নগদান বইতে কোনো লেনদেনকে যদি ক্রেডিট করা হয় তাহলে ব্যাংক ওই লেনদেনের জন্য ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ডেবিট করে। তো আমরা একটা উদাহরণের সাহায্যে খুব সহজে বলতে পারি যে একটি প্রতিষ্ঠান ব্যাংকে 10,000 টাকা জমা রাখলো, এক্ষেত্রে প্রতিষ্ঠান তার নগদান বইয়ে ব্যাংক হিসাবকে কী করবে 10,000 টাকা ডেবিট করবে, অর্থাৎ ব্যাংকে আমার আছে এটা বোঝাবে। আবার ব্যাংক ওই প্রতিষ্ঠানকে কী করবে 10,000 টাকা দ্বারা ক্রেডিট করবে যে ওই অ্যাকাউন্টে তার এত টাকা রয়েছে। তো আমরা বুঝতে পারলাম কি যে কোনো নির্দিষ্ট সময় পর ব্যক্তি বা প্রতিষ্ঠানের নগদান বইতে যে ব্যালেন্স থাকে ব্যাংকের বইতে একই ব্যালেন্স থাকবে বা থাকা উচিত, এটাই সাধারণত। কারণ যেহেতু আমাদের রেকর্ডটা আমাদের যে ক্যাশ বই সেটাখানেও রাখছি, আবার সেই একই বিষয়টা নিয়ে আমাদের ব্যাংকের যে ব্যাংকটা সে ব্যাংকের পাসবই সেখানেও রাখা হচ্ছে, সাধারণত একই ধরনের একই রকম হওয়া উচিত। কিন্তু অনেক সময় কী হয়, বেশিরভাগ সময় কী হয় যে খুব কম সংখ্যক কারণে কিন্তু মিলে যায়, দুটোর ব্যালেন্স এক হয়। বেশিরভাগ সময় কী হয় নগদান বইয়ের ব্যালেন্স ও ব্যাংক বইয়ের ব্যালেন্সের মধ্যে অমিল দেখা যায়। এই অমিলটা দূর করার জন্য যে স্টেটমেন্ট করা হয় সেটাই কিন্তু আমার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আর এই যে এই কারণগুলো কি সেগুলো আমরা একটু দেখব যে এই ক্যাশ বই এবং পাস বইয়ের মধ্যে মিল না হওয়ার কারণগুলো কি। সেগুলো হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক, ডিপোজিট ইন ট্রানজিট, ব্যাংক চার্জ, ডিজনার অফ ডিসকাউন্টেড নোট রিসিভেবলস, ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট রিয়েলাইজড ডিরেক্টলি বাই ব্যাংক, ডিরেক্ট পেমেন্ট বাই ব্যাংক। তো আমরা প্রথমে আসি যে আউটস্ট্যান্ডিং চেক বা বকেয়া চেক সমূহ, তাই না? তো এখানে কি রয়েছে যে অনেক সময় ইস্যুকৃত চেক দিয়ে আমরা চেকটা ইস্যু করে দিয়েছি, কাউকে দিয়ে দিয়েছি, অর্থাৎ আমাদের কাছে যে টাকা পাবে আমাদের পাওনাদার তাকে আমরা চেকটা কি করেছি দিয়ে দিয়েছি, তাকে পরিশোধ করে দিয়েছি। কিন্তু ব্যাংক সেটা যতক্ষণ না জানবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে ওই ব্যাংকটা কি আমার অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা ক্রেডিট করবে না। অর্থাৎ আমি যখনই কি করলাম আমার পাওনাদারকে টাকাটা পরিশোধ করে দিলাম বা কি একটা চেক দিয়ে দিলাম, তখন কিন্তু আমি আমার বই থেকে কি করলাম যে ওই টাকাটা মাইনাস করে দিলাম। বাট ওই পাওনাদার যতক্ষণ পর্যন্ত না ওই ব্যাংকে যে ওই চেকটা জমা দিয়ে টাকাটা উঠাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কমবে না। সেক্ষেত্রে কি দেখা হলো যে আমার যে নগদান বই আছে সেখানে কিন্তু টাকা কম দেখা গেল, কিন্তু পাস বইয়ে কিন্তু ব্যাংকের যে পাস বই সেখান থেকে কিন্তু টাকা কমছে না, সেক্ষেত্রে কিন্তু বেশি দেখা যাচ্ছে। আবার দেখা যায় যে অনেক সময় জমাকৃত চেক, অর্থাৎ আমি যদি কোনো দেনাদারের কাছে টাকা পেয়ে থাকি, সে যদি আমাকে চেক দেয়
আমি কিন্তু কি করব যে পাওয়ার সাথে সাথে টাকাটা বা চেক যাই পাই না কেন পাওয়ার সাথে সাথে আমার ক্যাশ বইতে আমি জমা দেখিয়ে দিলাম। দেখা যাচ্ছে বৃহস্পতিবার পাচ্ছে, আমি আমার বইতে দেখিয়ে দিলাম যে আমার ক্যাশ বইতে জমা করে দিলাম। বাট ওই যে শুক্র শনিবার সেক্ষেত্রে বা রবিবার যে আমি ব্যাংকে চিন্তা করলাম যে রবিবার হচ্ছে আমি কি করব ব্যাংকে সেটা জমা দিব, তাহলে হয়ে যাবে, বা ব্যাংক কালেক্ট করে নেবে টাকা, তাহলে হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমি রবিবার এনিহাও আমি যেতে পারছি না, বা আমি বলতে এখানে প্রতিষ্ঠানের ম্যানেজার যেতে পারছে না, বা অন্য যে নির্দিষ্ট ব্যক্তি থাকে সে যেতে পারছে না। তো সেক্ষেত্রে কী করা হয়, রবিবারের ব্যালেন্সটা কি দেখাবে, আমার অবশ্যই আমার যে ক্যাশ বই আছে সেখানে বেশিটা অ্যামাউন্ট দেখাবে আর পাস বইতে কিন্তু কম দেখাবে। তো এই যে কারণটা, এটাই হচ্ছে আউটস্ট্যান্ডিং চেক বা বকেয়া চেকের কারণে হয়ে থাকে যে ক্যাশ বই এবং পাস বইয়ের মধ্যে অমিল। এরপর রয়েছে কি ডিপোজিট ইন ট্রানজিট, অর্থাৎ মধ্যবর্তী সময়কালীন জমা। ব্যাংক বিবরণী পাঠানোর শেষ দিন যদি দেরি করে নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হয় তাহলে তা আমানতকারী হিসাবে ঠিকই লিপিবদ্ধ থাকে, কিন্তু ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয় না। এর ফলে উভয় জেলের মধ্যে কিন্তু পার্থক্য বা গরমিল দেখা যায়। এটা সহজে কি বলা যায় যে আমি নগদ টাকা জমা দেওয়ার জন্য আমার অ্যাকাউন্ট যে ব্যাংকে পাঠাচ্ছি সে হচ্ছে আমাদের সাধারণত বাংলাদেশে কী করা হয় যে 4টা পর্যন্ত ওয়ার্কিং আওয়ার থাকে ব্যাংকে। তো সেই ব্যক্তি যানজট বা অন্য কারণে হচ্ছে তার লেট হয়ে গেল, সে হচ্ছে 5টায় পৌঁছালো, তার টাকাটা কিন্তু আমার অ্যাকাউন্টে জমা নিল না। কিন্তু আমি যখনই হচ্ছে টাকাটা পাঠিয়ে দিয়েছি তখনই কিন্তু আমার যে ক্যাশ বই রয়েছে সেখানে আমি টাকার অঙ্কটা বাড়িয়ে দিয়েছি, বাট ব্যাংকে কিন্তু টাকাটা বাড়তে পারেনি কারণ ব্যাংকে জমা হয়নি। সেক্ষেত্রে কিন্তু কি হবে, আমার যে ক্যাশ বই আছে সেখানে কিন্তু অ্যামাউন্টটা বেশি দেখাবে, বাট পাস বইতে কিন্তু কম দেখাবে। এর জন্য বলা হয়েছে মধ্যবর্তীকালীন যে সময় জমা, এ কারণেও কিন্তু ক্যাশ বই ও পাস বইয়ের মধ্যে পার্থক্য দেখা যায়। এরপরে রয়েছে কি ব্যাংক চার্জ। অনেক সময় কি করে ব্যাংক আমানতকারীর উপরে কোনো খরচ ধার্য করলে তা ব্যাংক সরাসরি আমানতকারী হিসাবকে ডেবিট করে দেয়, কিন্তু সময় মতো তথ্য না পাওয়ায় আমানতকারীর ওই খরচের জন্য তার বইতে ক্রেডিট করে না। ফলে উভয় জেলের মধ্যে কি দেখা যায়, গরমিল দেখা যায়। এই যে গরমিলটা এ কারণে কি হয় যে আমার যে ক্যাশ বই এবং পাস বইয়ের মধ্যে কি অমিলটা দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে, যে ব্যাংক চার্জ ধার্য করেছে, অর্থাৎ আমার যে অ্যাকাউন্টটা রয়েছে ব্যাংকে সেখান থেকে টাকা কমিয়ে দিয়েছে, বাট আমি জানি না আমার যে নগদান বইতে আছে সেখান থেকে কিন্তু আমি কমাইনি। দ্যাট মিনস নগদান বইতে আমার ব্যালেন্সটা বেশি দেখাবে কিন্তু পাস বইতে কম দেখানো হবে। ঠিক এরকমই কিন্তু আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে আমাদের পরে দেখো ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, অর্থাৎ এরপর দেখা যাচ্ছে যে ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট অর্থাৎ হচ্ছে কি ব্যাংক যদি কি করে আমাদের যে অ্যামাউন্টটা রয়েছে টাকাটা তার উপরে যদি ইন্টারেস্ট প্রদান করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাংকে যে হিসাব রয়েছে সেখানে কিন্তু টাকার অ্যামাউন্টটা কী হয়, বেড়ে যায়। বাট সেটা যদি আমাদেরকে না জানায় সেক্ষেত্রে কিন্তু কি হবে, যে আমরা যতক্ষণ পর্যন্ত জানতে না পারছি যে আমাদের কি হচ্ছে যে ইন্টারেস্টটা বাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার অ্যাকাউন্টে আমার যে ক্যাশ বই আছে সেখানে যোগ করছে না টাকাটা। দ্যাট মিনস আমার কিন্তু কি হচ্ছে, ব্যাংকের যে হিসাবটা রয়েছে সেখানে হচ্ছে অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, বাট আমার যে ক্যাশ বই রয়েছে সেখানে কিন্তু আমার টাকার পরিমাণটা কমে যাচ্ছে। এভাবে কিন্তু একটা গরমিল হয়ে যায়। এরপর রয়েছে কি অনার অফ ডিসকাউন্টেড নোটস রিসিভেবল। অনেক সময় কি হয় যে প্রাপ্য নোট যেগুলো থাকে, যে প্রাপ্য নোট যদি কোনো ব্যাংক থেকে বাট্টায় ভাঙানো হয় এবং মেয়াদ পূর্তিতে তা যদি স্বীকৃতদাতা কর্তৃক অসম্মানিত হয়ে যায়, অর্থাৎ হচ্ছে আমরা এখানে একটা বিষয় মাথায় রাখবো, NSF অর্থাৎ নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ হচ্ছে আমরা যদি কোনো দেনাদারের কাছ থেকে কোনো চেক পেলাম, সেই দেনাদারের অ্যাকাউন্টে নিশ্চয়ই আমার চেকটা দিব, সেই তখন দেখা যাচ্ছে যে দেনাদারের অ্যাকাউন্টে পর্যাপ্ত কী নেই, ব্যালেন্স নেই, এটাকে বলবো কি নট সাফিসিয়েন্ট ফান্ড। অর্থাৎ হচ্ছে আমার পর্যাপ্ত ফান্ড না থাকার কারণে কিন্তু কি হয় যে বিলটা কী হয়, প্রত্যাখ্যাত হয়। এ কারণে কিন্তু আমার যে ক্যাশ বিবরণী রয়েছে এবং পাস বইয়ের সাথে অমিল দেখা যায়। এরপরে চলে আসি রিয়ালাইজড ডিরেক্টলি বাই ব্যাংক, অর্থাৎ হচ্ছে ব্যাংক কর্তৃক সরাসরি যে আদায়।
অনেক সময় ব্যাংক আমানতকারীর পক্ষে সরাসরি অর্থ আদায় করে থাকে, যেমন লভ্যাংশ, বিনিয়োগের সুদ ইত্যাদি। তো এই ধরনের যে আদায়ের জন্য ব্যাংক আমানতকারীর হিসাবকে কী করে থাকে, যখন আদায় করবে তখন হচ্ছে আমানতকারীর হিসাবটাকে ক্রিয়েট করবে, অর্থাৎ জমা দেখাবে। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত জানতে না পারছি ততক্ষণ পর্যন্ত কি হবে না, ক্যাশ বইয়ের অ্যামাউন্ট কিন্তু বাড়বে না, তাহলে কিন্তু একটা পার্থক্য থেকেই যাবে। এরপরে আবার আসি যে ডিরেক্ট পেমেন্ট বাই ব্যাংক, যেটা এরপরে রয়েছে রিয়েলাইজড ডিরেক্টলি বাই ব্যাংক, অর্থাৎ হচ্ছে ব্যাংক কর্তৃক যে সরাসরি আদায় অথবা হচ্ছে কী হলো যে ডিরেক্ট পেমেন্ট ব্যাংক কর্তৃক পরিশোধ করা। ঠিক বিপরীত, ব্যাংক যদি কী করা হয় আমানতকারীর পক্ষ হয়ে কোনো দেনা সরাসরি পরিশোধ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু কি হয় যে আমাদের যে পাস বইটা রয়েছে সেখানে অ্যামাউন্ট কমে যায়, আর নগদান বইতে কিন্তু কমে না যতক্ষণ পর্যন্ত জানা না যায়। তো সেক্ষেত্রে কিন্তু কি হয় যে পাস বই এবং ক্যাশ বইয়ের মধ্যে পার্থক্য দেখা যায় অনেক। এরপর এছাড়া যে ভুলটা থাকে যে আমানতকারীর ভুল, আবার হচ্ছে কি ব্যাংকের ভুল। অনেক সময় আমরা মানুষ মাত্রই ভুল আমরা জানি যে একটা অ্যামাউন্ট যে 1000 সেখানে লেখার সময় বা কম্পিউটারে যখন আমরা এন্ট্রি দিব সেখানে যদি 1000 জায়গায় একটা শূন্য বেশি হয়ে যায় 10,000 টাকা, তো এই ধরনের কিন্তু আমাদের প্রবলেমটা দেখা দিতে পারে যে এটা ব্যাংকেরও ভুল হতে পারে বা আমানতকারীদের ভুল হতে পারে। এই ভুলগুলোর কারণে কি হয়, ক্যাশ বই এবং পাস বইয়ের মধ্যে সাধারণত পার্থক্যগুলো দেখা দেয়। এরপরে আমরা চলে যাব মেথডস অফ প্রিপেয়ারিং ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণী কি পদ্ধতিতে প্রস্তুত করা যায়। এখানে দুইটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে ট্রেডিশনাল মেথড অথবা হচ্ছে কি সিঙ্গেল ব্যালেন্স মেথড, আরেকটা হচ্ছে বোথ ব্যালেন্স কারেকশন মেথড। অর্থাৎ হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতে দুইটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে একক জের পদ্ধতি বা সনাতন পদ্ধতি, আরেকটি হয়েছে কি উভয় জের বা দ্বৈত জের সংশোধন পদ্ধতি। এখানে হচ্ছে ব্যাংক সমন্বয় যে একক জেরের ক্ষেত্রে কি বলতে পারি যে এই পদ্ধতিতে আমানতকারীর নগদান বইয়ের জের বা ডিপোজিটর ব্যালেন্স যেটা থাকে, ব্যাংক বিবরণীর জের ব্যাংক ব্যালেন্স, এই দুটির যে কোনো একটি জের বা তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য সরবরাহ করে তার ভিত্তি অন্য জেরটি নির্ণয় করা হয়। যদি এই পদ্ধতিটি বিজ্ঞানসম্মত নয় তথাপি বাস্তবে কোনো কোনো প্রতিষ্ঠান কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ একটি জের নিয়ে আমি ব্যাংকের জের অথবা হচ্ছে আমার যে ক্যাশ বইয়ের জের এটা নিয়ে কাজ শুরু করবো এবং এর সাথে রিলেটেড প্লাস মানে যেগুলো নেগেটিভ পজিটিভ হয়েছে সেগুলো করে আমরা একটা জের বের করবো। এটা হচ্ছে একক জের বা সনাতন পদ্ধতি, যদিও এটা কি বলেছে যে বিজ্ঞানসম্মত কোনো পদ্ধতি নয়। এরপরে হয়েছে কি দ্বৈত জের সংশোধন পদ্ধতি বা বোথ ব্যালেন্স কারেকশন মেথড। সেখানে কি বলতে পারে যে একক জের পদ্ধতিতে নগদান বই ও পাস বই এই দুইটি বইয়ের যে কোনো একটি উদ্ধৃত বা জের নিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে অপর জের নির্ণয় করা হয়, কিন্তু এভাবে প্রস্তুতকৃত ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির প্রকৃত উদ্দেশ্য সাধন করে না। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার উদ্দেশ্য হলো অমিলের কারণগুলো বের করে তা যথাযথভাবে দাখিলাভুক্ত করা এবং চূড়ান্ত আর্থিক বিবরণীতে ব্যাংক জের প্রদর্শনের জন্য সংশোধিত জের বের করা। এই পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার জন্য গরমিলের কারণগুলো দুভাগে ভাগ করা হয়। একটি ভাগে থাকে নগদান বইতে লিপিবদ্ধ করা উচিত অথচ লিপিবদ্ধ করা হয়নি, এর কারণগুলো আবার কি করবে অপর ভাগে থাকবে কি পাস বইতে লিপিবদ্ধ করা উচিত ছিল কিন্তু লিপিবদ্ধ করা হয়নি, এবং হচ্ছে যথাযথ আমরা একটা ব্যালেন্স পেয়ে থাকি এই দ্বৈত জের সংশোধন পদ্ধতির মাধ্যমে। একটি হচ্ছে কি যে শুধু পাস বইতে জমা তার কারণ, শুধু ব্যাংক বইতে জমা তার কারণ, শুধু পাস বই থেকে পরিশোধ করা, শুধু কি নগদান বই হতে পরিশোধ করা বা একাধিক বা লিপিবদ্ধ, এই বিষয়গুলো কি করা হয় সঠিকভাবে বিবেচনা করে হচ্ছে কি করা হয় দ্বৈত জের সংশোধন পদ্ধতিতে স্টেটমেন্ট করা হয়। তাহলে আমরা আজকে কি জানলাম যে আমরা ক্যাশ বলতে কি বোঝাচ্ছে, ব্যাংক স্টেটমেন্ট বলতে কি বোঝাচ্ছে, ব্যাংক স্টেটমেন্ট কেন করা হচ্ছে সেগুলো আমরা জানলাম। এরপর হচ্ছে কি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কি বা কেন যে আমাদের ক্যাশ বই এবং পাস বইয়ের মধ্যে অমিল হয় সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে ক্লাসের মাধ্যমে জানলাম, এবং হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট প্রস্তুত করার যে পদ্ধতিসমূহ সেগুলো সম্পর্কে জানলাম। তোমাদের আজকে এ পর্যন্তই থাকবে।
তোমরা বাসায় একটু দেখবে। নেক্সট ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল বিষয়ে চলে যাব, অর্থাৎ আমরা অঙ্কগুলো সলিউশন করার চেষ্টা করব। আর তোমাদের জন্য শুধু বলি যে সাবধানে থাকবে, ভালো থাকবে। আর আমরা এখন এতটুকু বয়সে উপনীত হয়েছি যে কোনটা ভালো কোনটা মন্দ এটুকু বোঝার ক্ষমতা আমাদের আল্লাহ নিশ্চয়ই দিয়েছে। তো আমরা ভালোগুলোকে সবসময় গ্রহণ করব আর মন্দগুলো থেকে দূরে থাকবো। জানি এটা সহজ নয়, তবুও আমাদের চেষ্টা করতে হবে যে আমরা সবসময় যেটা সকলের জন্য ভালো সেটাই আমরা করব। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থেকো সবাই। ধন্যবাদ আবারও।